হ্যালো ভিউয়ার্স, অচিন্ততার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিও ক্লাসটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয় সহ রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিএ ইতিহাস অনার্সে বা পাশে ফার্স্ট সেমিস্টারে পড়ছো, তোমাদের জন্য যে তোমাদের সিসি ওয়ান পেপারটির যে সিলেবাস রয়েছে প্রাচীন ভারতের ইতিহাস, তার যে প্রথম মডিউল প্রাচীন ভারতের ইতিহাসের পুনর্গঠন, সেই মডিউল থেকে যে দুটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, প্রত্নতাত্ত্বিক উপাদান ও সাহিত্যিক উপাদান। তা সাহিত্যিক উপাদানের উপরে বিস্তারিত একটি ভিডিও ক্লাস আমি এর আগের চ্যানেলে দিয়েছি। আজকের এই ভিডিও ক্লাসটিতে প্রত্নতাত্ত্বিক উপাদানের উত্তরপত্রটি নিয়ে আলোচনা করা হবে। তাই তোমরা যারা পরীক্ষার্থী বা তোমরা যারা এই ক্লাসে পড়ছো তাদের জন্য কিন্তু ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আমরা একবার দেখে নিই। বিএ হিস্ট্রি অনার্স বা পাস, অনার্স এবং পাশের উভয়ের ক্ষেত্রেই কিন্তু প্রশ্নটি গুরুত্বপূর্ণ। এই জন্য অনার্স পাস উভয়রাই করবে কোশ্চেনটি। ফার্স্ট সেম সিসি ওয়ান প্রাচীন ভারতের ইতিহাস, এটি আমাদের পেপারের নাম। এবং এখানে প্রশ্ন হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব কতখানি। এর মার্কস হচ্ছে 20 নম্বরের একটি বড় প্রশ্ন। প্রত্নতাত্ত্বিক উপাদান, প্রত্নতাত্ত্বিক উপাদান বলতে এখানে প্রত্নতত্ত্বের ভিতরে লিপি আর মুদ্রা পড়ে। এখন প্রশ্নে অনেক সময় থাকতে পারে এই প্রত্নতত্ত্ব কথাটা না থেকে এখানে লিপি মুদ্রা থাকতে পারে, একই উত্তর হবে, প্রত্নতত্ত্বেরই উত্তর হবে। এখন এই প্রশ্নটির সম্পর্কে দু চার কথা একটু বলতে হয়, কারণ এই 20 নম্বরের উত্তরটি 1000 ওয়ার্ডে তোমাদের লিখতে হবে। এটিকে কিন্তু খুব ভালো করে বুঝতে হবে, আত্মস্থ করতে হবে এবং এটাকে মাথায় রাখতে হবে। তাই এ সম্পর্কে দু চার কথা বলার একটু প্রয়োজন আছে। যতটুকু সারসংক্ষেপে বলা যায় আমি একটু বলার চেষ্টা করছি। দেখো, প্রাচীনকালে সম্পূর্ণটা প্রাচীনকালের ইতিহাস, তাই প্রাচীনকালে ভারতীয়রা জ্ঞান বিজ্ঞানের নানা শাখায় অনেক পারদর্শিতা দেখিয়েছে, কিন্তু ইতিহাস রচনা করার ক্ষেত্রে তারা কোনো পারদর্শিতা দেখাতে পারেননি। ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার তার অ্যানসিয়েন্ট ইন্ডিয়া গ্রন্থে বলছেন যে ভারতবর্ষে ঐতিহাসিক উপাদানের অভাব ছিল না, আবার ইতিহাসের যে তথ্যসূত্র তারও কোনো অভাব ছিল না, কিন্তু এইসব উপাদানগুলিকে একত্রিত করে প্রকৃত সাহিত্য গুণসম্পন্ন বা বিজ্ঞানসম্মত যে ইতিহাস সেটা রচনা করার যে লেখক বা ঐতিহাসিকের অভাব ভারতবর্ষে ছিল। দেখো, প্রাচীনকালে গ্রিক দেশে হিরোডোটাস, থুকিডিডিস বা রোমে লিভি ট্যাসিটাস এনাদের মতো কিন্তু ঐতিহাসিকরা জন্মগ্রহণ করেছিলেন এবং তারা সেই প্রাচীনকালের গ্রিক বা রোমের ইতিহাস লিখেছিলেন, কিন্তু ভারতবর্ষে এই ধরনের কোনো ঐতিহাসিক তৎকালীন যুগে প্রাচীনকালে কিন্তু জন্মগ্রহণ করেনি। তাই প্রাচীনকালের কোনো সুসংবদ্ধ ইতিহাস আমরা পাই না। তাহলে বর্তমানে আমরা ইতিহাস কি করে জানতে পারছি প্রাচীনকালের? না, এই আধুনিক ঐতিহাসিকরা অক্লান্ত পরিশ্রম করে প্রাচীনকালের এইসব ঐতিহাসিক উপাদানগুলিকে বা তথ্যসূত্রকে একত্রিত করে তারা এই ধারাবাহিকভাবে ইতিহাস রচনার কাজকে এগিয়ে নিয়ে গিয়েছেন। তাই আমরা প্রাচীনকালের ইতিহাস জানতে পারি এইসব আধুনিক ঐতিহাসিকদের কাছ থেকে। এখন এটা গেল ভূমিকা। এই ভূমিকা কিন্তু আমাদের প্রথমে নোটের প্রথমে লিখতে হবে এই ভূমিকা। এরপরে যেটা লিখতে হবে সেটা হচ্ছে প্রত্নতত্ত্ব, প্রত্নতাত্ত্বিক উপাদান। তাই প্রত্নতত্ত্ব সম্পর্কে কিন্তু আগে আমাদের লিখতেই হবে। দেখো, প্রত্নতত্ত্ব হচ্ছে প্রাচীন তা প্রাচীনকালের যে সমস্ত বস্তু, সমস্ত যত বস্তু আছে সবই কিন্তু প্রত্নতত্ত্বের আওতাভুক্ত। প্রত্নতত্ত্ব মানে অনেক সময় গবেষণা বা অনুসন্ধান বা খনন কার্যের ফলে মাটি তলা থেকে অনেক প্রাচীনকালের ঐতিহাসিক বস্তু কিন্তু উদ্ধার করা হয় বা আবিষ্কার করা হয়, সেগুলো কিন্তু প্রত্নতত্ত্বের মধ্যে পড়ে। আবার বর্তমানে ব্যবহার করা হচ্ছে এমন কোনো বড় স্থাপত্য প্রাচীনকালে হয়তো তৈরি হয়েছে, এখনো টিকে আছে, সেটিও কিন্তু স্থাপত্য। এখন এই স্থাপত্য প্রাচীনকালের ঐতিহাসিক উপাদানের ক্ষেত্রে যে প্রত্নতাত্ত্বিক উপাদান এর গুরুত্ব সব থেকে বেশি। সাহিত্যিক উপাদানের থেকেও কিন্তু প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব সর্বাধিক। এই কারণে এই প্রত্নতাত্ত্বিক উপাদানকে ভারতবর্ষে প্রাচীন ভারতের ইতিহাসের ক্ষেত্রে প্রধান নোঙর বলা হয়। এটি খুব একটা ইম্পর্টেন্ট কথা, প্রত্নতাত্ত্বিক উপাদানের প্রধান নোঙর বলা হয়। আর এই প্রত্নতাত্ত্বিক উপাদান 3 ভাগে কিন্তু বিভক্ত, 3 ভাগে এটিকে ভাগ করা যায়। প্রথম আছে লিপি, যাকে আমরা ইনস্ক্রিপশন বলি। 2 আছে মুদ্রা, যাকে আমরা কয়েন বলি। আর একটা আছে স্থাপত্য ভাস্কর্য, যাকে আমরা আর্কিটেকচার বলি। এখন ভারতবর্ষে প্রাচীনকালের ইতিহাস গবেষণার ক্ষেত্রে অনেক প্রত্নতাত্ত্বিক আছেন, যেমন বুকানন হ্যামিল্টনের কথা বলা যায়, আলেকজান্ডার কানিংহামের কথা বলা যায়, বা হরপ্পা সভ্যতার যে খননকারী জন মার্শালের কথা বলা যায়, অশোকের লিপি যিনি পাঠোদ্ধার করেছেন সেই জেমস প্রিন্সেপের কথা বলা যায়। এছাড়া রয়েছেন হরপ্পা সভ্যতার আবিষ্কর্তা রাখাল দাস বন্দ্যোপাধ্যায় এবং দয়ারাম সাহানি। তো এই জায়গাটা নিয়েই কিন্তু আমাদের আলোচনা করতে হবে প্রত্নতত্ত্ব কাকে বলে, কেন এটি গুরুত্বপূর্ণ এবং এই প্রত্নতত্ত্বের গবেষণা কারা কারা করেছেন প্রাচীনকালে।
তো এটা নিয়ে গেল প্রত্নতত্ত্ব। এরপরে এই প্রত্নতাত্ত্বিক উপাদানকে বললাম তিনটি ভাগ আছে। তা প্রথম ভাগ হচ্ছে লিপি। তা লিপি নিয়ে আলোচনা করা যাবে। লিপি মানে ইনস্ক্রিপশনস। দেখো লিপি প্রাচীনকালে আমাদের প্রথম যে লিপি সেই লিপিটা কিন্তু হরপ্পা সভ্যতায় আবিষ্কার করা হয়েছিল। হরপ্পা সভ্যতায় প্রায় 2000 লিপি পাওয়া গেছে সিলমোহরের উপরে, কিন্তু এই লিপিগুলোকে আমরা পড়তে পারি না, পাঠোদ্ধার করতে পারি না। ফাদার হেরাস তিনি অনেক চেষ্টা করেও কিন্তু ব্যর্থ হয়েছেন এই লিপি পাঠোদ্ধার করার ক্ষেত্রে। তাই প্রাচীনকালের লিপি বলতে গেলে এই হরপ্পা সভ্যতার লিপিকে বাদ দিয়ে আমাদের আলোচনা করতে হয়। এই এরপরে অশোকের রাজত্বকালের প্রায় 50 বছর পরে সোহগড় তাম্রলিপি বলে একটি লিপি পাওয়া গেছে, যেটাকে ভারতবর্ষের প্রাচীন লিপিগুলির মধ্যে অন্যতম বলা হয়। এই সোহগড় তাম্রলিপির পরে অশোকের পরবর্তীকালে যেসব লিপিগুলো ব্যবহার করা হয়েছে সেই লিপিতে যে ভারতীয় ভাষা যেমন সংস্কৃত, পালি, প্রাকৃত, মালায়ালাম, তেলেগু এইসব ভাষাগুলো ব্যবহার করা হয়েছে। আবার লিপি হিসেবে খরষ্টি, ব্রাহ্মী, শঙ্খলিপি বা উত্তর পশ্চিম সীমান্তে গ্রিক বা আরামাইক লিপি এইসব লিপি কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। এখন এই যে লিপিগুলো সাহিত্যিক উপাদানে যেমন দেশীয় এবং বৈদেশীয় দুটি ভাগে ভাগ করা আছে সাহিত্যিক উপাদান, এখানে লিপিও কিন্তু দুই ভাগে ভাগ। একটি দেশীয় লিপি আর একটি হচ্ছে বৈদেশিক লিপি। এই লিপি বলতে দেশীয় লিপি, একটা বৈদেশিক লিপি। দেশীয় লিপির মধ্যে যেসব লিপি আছে সেই লিপির মধ্যে প্রথম লিপি হচ্ছে সোহগড় তাম্রলিপি। এরপরে অশোকের যে লিপিগুলো আবিষ্কার করা হয়েছিল বা অশোকের লিপিগুলো যিনি পাঠোদ্ধার করেছেন সেই এশিয়াটিক সোসাইটির সম্পাদক জেমস প্রিন্সেপ 1837 সালে তিনি এই লিপিগুলি পাঠোদ্ধার করে অশোক সম্পর্কে এবং মৌর্য যুগ সম্পর্কে অনেক ইতিহাস, অনেক অজানা ইতিহাস কিন্তু আমাদের সামনে তুলে ধরেছেন। হেমচন্দ্র রায়চৌধুরী বলছেন যে এই যে অশোকের লিপি এটা সম্পূর্ণ একটি আলাদা ধরনের লিপি, হ্যাঁ, সম্পূর্ণ পৃথক। তো যাই হোক, এই অশোকের পরবর্তীকালে যেসব লিপিগুলো পাওয়া যায়, যেসব দেশীয় লিপি পাওয়া যায় সেগুলি আবার দুই ভাগে ভাগ আছে, সরকারি লিপি আবার বেসরকারি লিপি। আবার সরকারি লিপিও দুই ভাগে ভাগ। একটি হচ্ছে প্রশস্তি, রাজাদের বিভিন্ন প্রশস্তিমূলক লেখা সেই লিপিতে। আরেকটি হচ্ছে তাম্রপট্ট, ভূমিদান বিষয়ক। রাজারা যেসব জমিদান করতেন পুণ্যি লাভের উদ্দেশ্যে ব্রাহ্মণকে, মন্দিরকে, সেটি কিন্তু একটি তামার পাতের উপরে সেটাকে কিন্তু লিখে তারা সেটা একটা দলিল আকারে সেটা দিতেন। তাই এটাকে বলা হয় তাম্রপট্ট। আসি এবার প্রশস্তির কথা। তো প্রশস্তি মানে বিভিন্ন রাজার যে জীবনী বা প্রশস্তিমূলক যে আলোচনা সেটি হচ্ছে প্রশস্তি। যেমন এক্ষেত্রে সর্বাধিক গুরুত্বপূর্ণ ভারতবর্ষে যেসব প্রশস্তি রয়েছে তার মধ্যে রয়েছে সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন লিখেছিলেন এলাহাবাদ প্রশস্তি। এছাড়া সমুদ্রগুপ্তের এক মন্ত্রী ছিলেন বীর সেন, তিনি লিখেছিলেন এরান শিলালিপি। এছাড়া দক্ষিণ ভারতে চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশী ছিলেন, তার সভাকবি ছিলেন রবি কীর্তি, তিনি লিখেছিলেন আইহোল প্রশস্তি। এছাড়া সাতবাহন যিনি রানী ছিলেন নয়নিকা, প্রথম সাতকর্ণীর স্ত্রী নয়নিকা, তিনি লিখেছিলেন নানঘাট শিলালিপি। প্রথম সাতকর্ণীর যে মাতা গৌতমীপুত্র সাতকর্ণী, তিনি লিখেছিলেন নাসিক প্রশস্তি। এছাড়া গরুর ধ্বজ লিপি লিখেছিলেন হেলিওডোরাসের গরুর ধ্বজ লিপি, ধর্মপালের তাম্রপট্ট, কনিষ্কের সম্পট লিপি, দেওপাড়া প্রশস্তি, এরপরে রয়েছে বিজয় সেনের প্রশস্তি। একাধিক প্রশস্তি কিন্তু আমরা এই প্রাচীনকালে ভারতবর্ষে পাই, যেগুলি হচ্ছে এই লেখের মধ্যে পড়ে। এবং এই যে লেখগুলি থেকে আমরা সেই সময়কার সেই সংশ্লিষ্ট রাজার রাজ্য জয়, তার কৃতিত্ব, তার ইতিহাসটাই আমরা জানতে পারি কিন্তু এই লিপি থেকে। এই লিপির গুরুত্বটা কি? লিপির গুরুত্ব এটাই যে লিপি থেকে আমরা সেই সময়কার রাজাদের ইতিহাস জানতে পারি। এবং লিপিতে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস যে লিপি একটা শক্ত বা কোনো ধাতুর উপরে লেখা থাকে। লিপি পাথর হোক, কোনো মেটাল হোক, তার উপরে লেখা থাকে। একবার লেখার পরে এটা কিন্তু আর পরিবর্তন করা যায় না। সাহিত্যিক উপাদানের ক্ষেত্রে আমরা দেখেছি যে সাহিত্যগুলো কিন্তু বারবারে সেটা পরিমার্জন করা হয়েছে, পরিবর্ধন করা হয়েছে, সংযোজন বিয়োজন করা হয়েছে, কারেকশন করা হয়েছে। কিন্তু লিপির ক্ষেত্রে সেটা হয় না। এই জন্য লিপিতে যে তথ্য আমরা পাই, ঐতিহাসিক তথ্য, সেটি কিন্তু সত্য এবং সর্বাংশে সত্য। তাই লিপির গুরুত্ব সর্বাধিক। প্রাচীন ভারতবর্ষের যত ঐতিহাসিক উপাদান আছে সবার আগে রয়েছে কিন্তু এই লিপি। এই জন্য ভিনসেন্ট স্মিথ একে প্রথম স্থান দিয়েছেন এই লিপিকে প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে। এখন এগেল দেশীয় লিপি, এবার আসছে বৈদেশিক লিপি। দেখো, ভারতের বাইরে বহির ভারতে এমন অনেক জায়গায় লিপি পাওয়া গেছে যেগুলি ভারতের ইতিহাস সম্পর্কিত। যেমন এশিয়ার মাইনরে পাওয়া গেছে বোঘাসকই শিলালিপি, যে শিলালিপি থেকে আর্যদের ভারতে আগমনের ইতিহাস জানা যায়, পার্শ্বিক আক্রমণের ইতিহাস জানা যায়। এছাড়া রয়েছে নক্স ই রুস্তম শিলালিপি, রুমমিনদেই শিলালিপি,
তেল এল আমরানা শিলালিপি, এইসব শিলালিপি থেকেও কিন্তু ভারতবর্ষের উত্তর পশ্চিম দিকে যে পার্শ্বিক আক্রমণ বা ভারতের সাথে সেই সময় মেসোপটেমিয়া বা মিশরের যেসব ব্যবসা বাণিজ্য হতো, এই সমস্ত তথ্য কিন্তু আমরা এই সব বৈদেশিক লিপিগুলি থেকে পাই। এই ছিল দেশীয় লিপি আর এই ছিল বৈদেশিক লিপি, এবং শেষে লিপির একটি গুরুত্ব। এরপরে আমাদের যে পার্ট আছে সেটি হচ্ছে মুদ্রা, যাকে আমরা কয়েন বলি। দেখো, প্রাচীনকালে বিভিন্ন ধাতুর মুদ্রা কিন্তু ব্যবহার করা হতো। একেবারে প্রাচীনকালে মুদ্রা ছিল না, ব্যবসা বাণিজ্য হতো বিনিময়ের মাধ্যমে। তারপরে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে এলো মুদ্রা, যেটা রণবীর চক্রবর্তী তার প্রাচীন ভারতের অর্থনৈতিক ইতিহাসের সন্ধানে এই গ্রন্থে বলছেন যে ভারতে মুদ্রার ইতিহাস প্রাচীনত্ব কিন্তু এই খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক থেকে শুরু হয়েছে। তখন পাঁচ মার্ক কয়েন, যেটা ছাপযুক্ত অঙ্ক চিহ্ন, মুদ্রায় বিভিন্ন ছবি, লেখা, লিপি এগুলো কিন্তু খোদাই করা হতো। তা এই ধরনের মুদ্রা, এই যে মুদ্রা সোনার হতে পারে, তামার হতে পারে, রূপার হতে পারে, বিভিন্ন ধরনের মুদ্রা কিন্তু প্রাচীনকালে পাওয়া গেছে। এখন প্রাচীনকালে এমন কিছু রাজার ইতিহাস আছে যেগুলো সম্পর্কে জানতে গেলে আমাদের মুদ্রার উপর নির্ভর করতে হয়। ভারতবর্ষের উত্তর পশ্চিম সীমান্তের দিকে যে গ্রিক আক্রমণ হয়, ব্যাকট্রিয় গ্রিক, এবং সেখানে যে ইন্দো গ্রিক শাসকরা রাজত্ব করেন, প্রায় 30 জন এরকম শাসক আছেন যাদের ইতিহাস জানতে গেলে কিন্তু আমাদের এই মুদ্রার উপরেই নির্ভর করতে হয়। একমাত্র মুদ্রাই তাদের সম্পর্কে তথ্য দেয়, আর কোনো তথ্য কিন্তু তাদের উপরে নেই। এছাড়া মুদ্রা থেকে অনেক ধরনের মুদ্রা আছে যেগুলো থেকে আমরা সেই রাজার সংশ্লিষ্ট ইতিহাস জানতে পারি। যেমন ভারতবর্ষে প্রথম রাজার প্রতিকৃতি অঙ্কিত যে মুদ্রা, সেটি কিন্তু এই ইন্দো গ্রিক রাজা মিনামদারি প্রথম চালু করেছিলেন। এছাড়া যে কুষাণ রাজা ছিলেন বিমকত পিসিস, তিনি ভারতবর্ষে প্রথম স্বর্ণ মুদ্রা চালু করেন। এছাড়া এই যে শক রাজা নহপান, তার 2000 মুদ্রা পাওয়া গেছে যোগালথেম্বিতে। এছাড়া চোল আমলে ছিল স্বর্ণ মুদ্রা ক্যাশু, পাল আমলের নারায়ণী মুদ্রা, প্রথম চন্দ্রগুপ্তের লক্ষ্মী দেবীর মূর্তি সম্বলিত মুদ্রা, দ্বিতীয় সমুদ্রগুপ্তের বীণা বাদনরত মুদ্রা। এইসব মুদ্রাগুলো থেকে আমরা কি পাই না, সেই সংশ্লিষ্ট রাজার ইতিহাস জানতে পারি। মুদ্রা থেকে মুদ্রার যে মান, এই মুদ্রা সোনার কি রূপার, এই যে ধাতুগত মান, এ থেকে আমরা সেই সময়কার অর্থনীতিটা জানতে পারি। মুদ্রায় বিভিন্ন দেবদেবীর ছবি থাকে, সেই দেবদেবীর ছবিটা থেকে সেই সময়কার ধর্মবিশ্বাসের কথা আমরা জানতে পারি। মুদ্রার প্রাপ্তির স্থান, মুদ্রাটি কোথায় পাওয়া গেল, সেই জায়গার উপর ভিত্তি করে সেই রাজ্য সীমাটা আমরা জানতে পারি। এছাড়া মুদ্রা থেকে বিভিন্ন সন তারিখ, যে মুদ্রায় হরফ থাকে সেগুলো থেকে আমরা সন তারিখ ইত্যাদি জানতে পারি। এক কথায় মুদ্রা খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে। এরপরে যেটা আমরা দেখব সেটি হচ্ছে স্থাপত্য ভাস্কর্য। দেখো, প্রাচীনকালের বিভিন্ন জায়গায় বর্তমানে বিভিন্ন জায়গায় খনন কার্যের ফলে অনেক প্রাসাদ, রাজবাড়ি, মন্দির, কোনো স্থাপনা, কোনো স্মৃতিসৌধ এরকম একাধিক জায়গায় আবিষ্কৃত হয়েছে। যেমন হরপ্পার সভ্যতার কথা বলা যায়, হরপ্পা, মহেঞ্জোদারো, তক্ষশিলা, নালন্দা, সাঁচি, সারনাথ, এইসব জায়গায় কিন্তু অনেক স্থাপত্য, অনেক প্রাচীনকালের ধ্বংসাবশেষ কিন্তু পাওয়া গেছে, যেগুলো থেকে আমরা সেই সময়কার ইতিহাস জানতে পারি। যেমন গুপ্ত যুগের কথা যদি আমরা বলি, যে গুপ্ত যুগের অনেক ইতিহাস আমরা জানতে পারি। এই যে গুপ্ত যুগের অনেক মন্দির তৈরি হয়েছিল, খাজুরায়ের মন্দির, লিঙ্গরাজের মন্দির, কোণার্কের সূর্য মন্দির, এগুলোও কিন্তু অনেক ইতিহাসের সাক্ষ্য বহন করে। এছাড়া এই প্রাচীনকালের এই যে স্থাপত্য ভাস্কর্য মনুমেন্টের মধ্যে এগুলো নিয়ে যারা গবেষণা করেছেন, যেসব শিল্প বিশেষজ্ঞ যাদের বলা হয়, যেমন আনন্দ কুমার স্বামী, স্ট্রেলা ক্রামরিস, সরসী কুমার সরস্বতী, পার্সি ব্রাউন, এনারা বিশ্ববিখ্যাত একজন কিন্তু শিল্প বিশেষজ্ঞ। এনারা বলছেন যে প্রাচীনকালে যে ভাস্কর্য তৈরি হয়েছিল সব কুষাণ যুগে এবং মৌর্য যুগের শেষে, যেমন গান্ধার শিল্প, মথুরা শিল্প, অমরাবতী শিল্প, এইসব শিল্পের যে উৎকর্ষগত মান, সেটা সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ। তাই এইভাবে আমরা কিন্তু এইসব শিল্পগুলির মধ্যে থেকেও কিন্তু প্রাচীনকালের ইতিহাস আমরা জানতে পারি, এবং এইসব স্থাপত্যের ভিতর দিয়ে বর্তমানে অনেক জায়গায় নতুন নতুন প্রাচীনকালের যেসব স্মৃতি স্থাপত্য রয়েছে সেগুলো কিন্তু আমরা নতুন করে আবিষ্কার করতে পারছি। যেমন উত্তর 24 পরগনার বেড়াচাপায় চন্দ্রকেতুগড়ের কথা বলতে পারি, পাণ্ডু রাজা ঢিবির কথা বলতে পারি। তো এরকম একাধিক জায়গা থেকে আমরা কিন্তু প্রাচীনকালের স্থাপত্য ভাস্কর্যের নিদর্শন পাই, এবং সেগুলো তথ্য বিশ্লেষণ করে
আমরা সেই সময়কার ইতিহাসটি জানতে পারি। এরপরে রয়েছে আরেকটি ছোট্ট পাঠ আছে, যেটা লাস্ট প্যারাতে আমরা লিখবো, সেটি হচ্ছে নাম মুদ্রা, যাকে আমরা বলবো অভিজ্ঞান মুদ্রা। যেমন আমরা এখন সরকারি শিলমোহর ব্যবহার করি, এই শিলমোহরটাই ছিল অভিজ্ঞান মুদ্রা, যেটি একটি কাদার উপরে ছাপ দিয়ে এবং সেটা মোম দিয়ে সেটাকে তৈরি করা হতো। কোনো গুরুত্বপূর্ণ কোনো গোপনীয় তথ্যকে সিল করার জন্য, তার মুখটাকে বন্ধ করার জন্য কিন্তু এই ধরনের শিলমোহর ব্যবহার করা হতো, এবং যা থেকেও আমরা প্রাচীনকালের ইতিহাসটি জানতে পারি। তাহলে এই নোটটি যদি আমরা 20 নম্বরের যদি রেডি করি, তাহলে আমরা কিভাবে লিখবো, সাজাবো। প্রথমে আমরা লিখবো ভূমিকা, তারপর প্রত্নতত্ত্ব কাকে বলে, তারপরে চলে আসবো লিপিতে, লিপির ভিতরে 2টি প্যারা লিখতে হবে, মুদ্রা আছে সেখানেও 2টি প্যারা লিখতে হবে, এবং শেষে রয়েছে স্থাপত্য ভাস্কর্য, তার উপরে একটা ভালো করে ডিটেলসে লিখতে হবে, এবং শেষে একটি উপসংহার লিখতে হবে। লিখেই নোটটাকে কমপ্লিট করতে হবে। তো এই নোটটা কিভাবে তোমরা তৈরি করবে বা এই নোটটা কিভাবে এর উত্তরটা হবে, এটা আমরা এখন অন স্ক্রিনে একবার দেখে নেব। তাহলে আমরা এখানে আমাদের প্রশ্নটি দেখে নেব। প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব আলোচনা করো, অথবা লিপি ও মুদ্রার গুরুত্ব লেখো। এখানে প্রত্নতাত্ত্বিক উপাদান দিলে লিপি মুদ্রা লিখতে হবে উত্তর। আবার যদি প্রশ্ন এভাবে আসে লিপি ও মুদ্রার গুরুত্ব লেখো, সেক্ষেত্রে প্রত্নতাত্ত্বিক উপাদানটি লিখতে হবে। এখন এই প্রশ্নটি তোমাদের অনার্সের এবং পাশের উভয়ের ক্ষেত্রেই কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রথম মডিউল থেকে আছে সিলেবাসে, এবং এই দুটি থেকে কিন্তু একটি আসবে। প্রথম মডিউলে প্রত্নতাত্ত্বিক উপাদান আছে আর সাহিত্যিক উপাদান। সাহিত্যিক উপাদানের নোটটি আমি 2 দিন আগেই আমার চ্যানেলে দিয়েছি, তোমরা ওখান থেকে ভিডিওটি দেখে নিতে পারো। আর আজকের ক্লাসে আমরা প্রত্নতাত্ত্বিক উপাদান নিয়ে আলোচনা করব। এই নোটসটি 20 নম্বরের নোট, এটি কীভাবে 1000 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে বা সাজাতে হবে সেটি আমরা একবার দেখে নেব। দেখো, অ্যান্সারের প্রথমে আমরা একটা ভূমিকা লিখব, যে ভূমিকায় বলা হচ্ছে যে প্রাচীনকালে ভারতীয়রা জ্ঞান বিজ্ঞানের নানা শাখায় অসামান্য সাফল্যের পরিচয় দিলেও ইতিহাস রচনার ক্ষেত্রে তারা কোনো কৃতিত্বের পরিচয় দিতে পারেনি। ভারতীয়রা প্রাচীনকালে অনেক পারদর্শিতা দেখিয়েছে, কিন্তু ইতিহাস লেখার ক্ষেত্রে পারদর্শিতা দেখাতে পারেনি। ডক্টর রমেশচন্দ্র মজুমদার তার অ্যানসিয়েন্ট ইন্ডিয়া গ্রন্থে বলছেন, ঐতিহাসিক বোধ বা ঐতিহাসিক উপাদানের অভাব ভারতে ছিল না, কিন্তু এই উপাদানকে কাজে লাগিয়ে প্রকৃত ইতিহাস ও সাহিত্য রচনার উপযুক্ত লেখকের অভাব প্রাচীন ভারতে পরিলক্ষিত হয়। এই উপাদানগুলোকে একত্রিত করে ইতিহাস লেখার মতো কোনো ঐতিহাসিক কিন্তু প্রাচীন ভারতে ছিল না, কারণ হেরোডোটাস, থুকিডিডিস, লিপি বা ট্যাসিটাসের মতো কোনো লেখক বা ইতিহাসবিদ ভারতে তৎকালীন সময়ে জন্মগ্রহণ করেনি। তাই আধুনিক ইতিহাসবিদরা বহু পরিশ্রম করে বিভিন্ন রকম উপাদানকে সংগ্রহ করে প্রাচীন ভারতের ইতিহাস রচনায় ব্রতী হয়েছেন। ইতিহাস রচনার এই উপাদানগুলিকে দুভাগে ভাগ করা যায়, যথা প্রত্নতাত্ত্বিক উপাদান আর্কিওলজিক্যাল সোর্স এবং সাহিত্যিক উপাদান লিটারেচার সোর্স। এখন প্রশ্ন হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান। তাহলে এই প্যারাতে আমরা প্রত্নতাত্ত্বিক উপাদানটি দেখলাম, মানে ভূমিকাটা দেখলাম। এরপরে পরের প্যারায় 2 নম্বর প্যারাতে আমরা দেখব যে প্রত্নতত্ত্ব কাকে বলে, সেটি কিন্তু জেনে নেওয়ার প্রয়োজন আছে। দেখো, প্রত্নতাত্ত্বিক উপাদান নিয়ে আলোচনা করার আগে প্রত্নতত্ত্ব বলতে কী বোঝায় সেটা বলে নেওয়া প্রয়োজন। সাধারণভাবে বলা যেতে পারে পুরাতন বস্তুরাজি হলো প্রত্নতত্ত্বের বিষয়বস্তু। পুরনো দিনের যত বস্তু আছে, জিনিসপত্র আছে, সবই কিন্তু প্রত্নতত্ত্বের আওতায়। অনুসন্ধান ও খনন কার্যের ফলে আবিষ্কৃত হয় এবং মাটির তলা থেকে প্রাপ্ত বস্তু, এমনকি এখনও ব্যবহৃত হয় এমন স্থাপত্যরাজি, সেগুলোই প্রত্নতত্ত্বের আওতাভুক্ত। তাহলে বোঝাই যাচ্ছে প্রত্নতত্ত্ব বলতে প্রাচীনকালের সমস্ত বস্তুই হচ্ছে বস্তু বা প্রত্নতত্ত্ব, এবং এগুলো নিয়ে যারা গবেষণা করেন তাদের প্রত্নতাত্ত্বিক বলা হয়। এই প্রত্নতাত্ত্বিক উপাদানগুলিকে 3 ভাগে ভাগ করা যায়। 1 হচ্ছে লিপি, যাকে ইনস্ক্রিপশন বলে, 2 মুদ্রা, কয়েন বলা হয়, এবং 3 হচ্ছে স্থাপত্য ভাস্কর্য, যাকে আর্কিটেকচার বলা হয়। এখন প্রাচীন ভারতীয় ইতিহাস রচনার ক্ষেত্রে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব সর্বাধিক বেশি। তাই এই প্রত্নতাত্ত্বিক উপাদানকে প্রাচীন ভারতের ইতিহাসের নোঙর বলা হয়। এটা আন্ডারলাইন হবে, প্রধান নোঙর বলা হয়। এই উপাদানের সাহায্যে ভারত ইতিহাসের বহু অন্ধকার ও অজ্ঞাত বিষয় আবিষ্কার করা সম্ভব হয়েছে। ভারতীয় প্রত্নতত্ত্বের ক্ষেত্রে বুকানন হ্যামিল্টন, ক্যানিংহাম, অশোকের শিলালিপি পাঠোদ্ধারকারী জেমস প্রিন্সেপ, সিন্ধু সভ্যতার খননকারী স্যার জন মার্শাল এবং সিন্ধু সভ্যতার আবিষ্কর্তা রাখালদাস বন্দ্যোপাধ্যায় ও দয়ারাম সাহানি প্রমুখ ভারতীয় প্রত্নতত্ত্ববিদের নাম করা যায়। তাহলে এই প্যারাতে আমরা দেখলাম প্রত্নতত্ত্বের বিষয়ের উপরে কাকে বলে এবং প্রত্নতত্ত্বকে কয় ভাগে ভাগ করা যায়, 3 ভাগে। প্রত্নতত্ত্ব সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান, তাই এটিকে প্রাচীন ভারতের নোঙর বলা হয়। এবং ভারতীয় প্রত্নতত্ত্বের ক্ষেত্রে বুকানন হ্যামিল্টন, কানিংহাম, জেমস প্রিন্সেপ, স্যার জন মার্শাল, দয়ারাম সাহানি, রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের নাম করা যায়।
তা এই প্যারাতে আমরা এইগুলো দেখলাম। তাহলে এর পরের প্যারাতে আমরা 3 নম্বর প্যারাতে চলে যাব এবং সেখানে দেখব যে প্রত্নতত্ত্বের যে 3টি ভাগ আছে লিপি, মুদ্রা এবং স্থাপত্য ভাস্কর্য সেগুলোই আমরা এবার প্যারা করে করে আলোচনা করব। তাহলে প্রত্নতাত্ত্বিক উপাদানকে 3 ভাগে ভাগ করা যায়। প্রথমে আছে লিপি। লিপি বলতে প্রাচীন ভারতীয় ইতিহাস রচনার ক্ষেত্রে প্রত্নতাত্ত্বিক উপাদানগুলির মধ্যে প্রথমেই লিপিগুলির স্থান। এদিক দিয়ে বিচার করলে লিপির গুরুত্ব সাহিত্যের চেয়েও বেশি, কেননা যুগে যুগে সাহিত্যের ভিতর পরিবর্তন হয়েছে কিন্তু লেখগুলি অপরিবর্তিত থেকে গেছে। সাহিত্যিক উপাদানের আমরা আলোচনায় দেখেছিলাম যে সাহিত্যগুলি বারে বারে যুগে যুগে পরিবর্তন হয়েছে, পরিমার্জিত হয়েছে, সংশোধন হয়েছে, কারেকশান হয়েছে, কিন্তু লিপি একবার পাথরের উপরে লিপিটা খোদাই করার পর সেটি কিন্তু আর নতুন করে কারেকশান করা যায় না। তাই লিপিগুলির মধ্যে কোনো রকম পরিবর্তন আসেনি। তাই এটি যে তথ্য আমাদের দেয় সেটি দেয় নিট অ্যান্ড ক্লিন তথ্য। তাই এটি সব থেকে গুরুত্বপূর্ণ মানে ঐতিহাসিক উপাদান হচ্ছে লিপি। ভিনসেন্ট স্মিথের মতে লিপি বা লেখগুলিকে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে প্রথম স্থান দেওয়া হয়। তাহলে যত ঐতিহাসিক উপাদান আছে প্রাচীন ভারতে সবার আগে বা প্রথমে রয়েছে লিপি, সেটি ভিনসেন্ট স্মিথ বলছেন। লিপিগুলিতে বিভিন্ন ভারতীয় ভাষা ব্যবহার করা হয়, যেমন সংস্কৃত, পালি, প্রাকৃত, তামিল, তেলেগু, মালায়ালাম ইত্যাদি ব্যবহৃত হতো। আবার প্রাচীন ভারতীয় ভাষায় রচিত লিপিগুলিতে ব্রাহ্মী, খরষ্ঠী, শঙ্খলিপি ব্যবহৃত হতো। আফগানিস্তানে অশোকের সময় উৎকীর্ণ শিলালিপিগুলি গ্রিক ও আরামাইক বর্ণমালায় রচিত হয়েছিল। তাহলে আমরা এই প্যারাতে দেখলাম যে প্রাচীন ভারতের ইতিহাসে প্রত্নতাত্ত্বিক উপাদান হিসেবে লিপির গুরুত্ব সবথেকে বেশি। ভিনসেন্ট স্মিথ থেকে প্রথম স্থান দিচ্ছেন এবং লিপিতে ভারতীয় ভাষা সংস্কৃত, পালি, প্রাকৃত, তামিল, তেলেগু, মালায়ালাম ব্যবহৃত হচ্ছে এবং লিপি হিসেবে ব্রাহ্মী, খরষ্ঠী, শঙ্খলিপি, গ্রিক, আরামাইক এইসব লিপিগুলি কিন্তু ব্যবহৃত হচ্ছে। এরপরে আমরা পরের প্যারাতে দেখব যে সাহিত্যিক উপাদানের মতো লিপিগুলিকে দেশীয়, বিদেশীয় এই দুই শ্রেণীতে ভাগ করা যায়। আমরা সাহিত্যিক উপাদানে দেখেছি যে সাহিত্যিক উপাদান দু প্রকার, দেশীয়, বিদেশি। এখানেও তাই, যে এই লিপিগুলো দুই প্রকারের হতে পারে, একটা দেশীয় আর একটা বিদেশীয়। এখন এই দেশীয় লিপিগুলিকে আবার মানে দেশীয় লিপিগুলির মধ্যে অশোকের লেখ প্রথম এবং প্রধান। হেমচন্দ্র রায়চৌধুরী বলছেন যে অশোকের যে অনুশাসনগুলি একটি আলাদা শ্রেণীর লেখ, মানে না এটি সরকারি, না বেসরকারি, না দেশীয়, না বিদেশীয়, এটি সম্পূর্ণ একটি আলাদা ধরনের। কারণ অশোক এই শিলালিপির মাধ্যমে জনগণের মধ্যে নৈতিক শিক্ষার বিস্তার ঘটাতে চেয়েছিলেন, তাই এটি আলাদা শ্রেণীর লেখ। প্রধানত প্রাকৃত ভাষায় ও ব্রাহ্মী লিপিতে উৎকীর্ণ অশোকের শিলালিপিগুলি 1837 খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গলের সম্পাদক জেমস প্রিন্সেপ পাঠোদ্ধার করেন। করলে প্রত্নতত্ত্ব তথা প্রাচীন ভারতের ইতিহাস রচনায় এক নতুন দিগন্ত উন্মোচিত হয়। এই যে জেমস প্রিন্সেপ ব্রিটিশ কর্মচারী 1837 সালে অশোকের শিলালিপিগুলি তিনি পাঠোদ্ধার করেছিলেন। এর ফলে অশোক সম্পর্কে অনেক তথ্য কিন্তু আমরা জানতে পারছি তার এই অশোকের শিলালিপিগুলি থেকে। তো এই প্যারাতে এই বিষয়টি আলোচনা করা হলো। দেশি বিদেশি দুভাগে ভাগ আছে। হেমচন্দ্র রায়চৌধুরী বলছেন অশোকের শিলালিপিগুলি আলাদা ধরনের এবং অশোকের এই শিলালিপি 1837 সালে এশিয়াটিক সোসাইটির অব বেঙ্গলের জেমস প্রিন্সেপ এটি পাঠোদ্ধার করে আমাদের সামনে নতুন তথ্য উপস্থাপনা করেছেন। এর পরের প্যারায় আমরা দেখব যে অশোকের পরবর্তী শিলালেখগুলিকে সাধারণত সরকারি আর বেসরকারি এই দুই ভাগে ভাগ করা যায়। সরকারি যে লেখগুলি আবার দুই ভাগে বিভক্ত, প্রশস্তি ও ভূমিদান বিষয়ক তাম্রপট্ট। এখন প্রশস্তি হচ্ছে কোনো রাজার যে ব্যক্তিগত জীবনের যে জয়গাথা বা তার জীবনের কৃতিত্ব বিবরণ যে প্রশস্তিতে লেখা, যে জায়গায় লেখা, সেটি হচ্ছে প্রশস্তি। আর ভূমিদান হচ্ছে রাজারা যে অনেক জমি দান করতেন পুণ্য লাভের উদ্দেশ্যে ব্রাহ্মণদের বা মন্দিরকে, সেই জমি দান সংক্রান্ত যে লেখাপড়া, যে কাগজপত্র, যে দলিল, সেটি কিন্তু তাম্রপট্টের উপরে লিখতেন, তামার পাতের উপরে লিখে দিতেন, তাই তাম্রপট্ট। তাহলে সরকারি লেখ দু প্রকার, প্রশস্তি আর ভূমিদান বিষয়ক তাম্রপট্ট। এখানে প্রশস্তি বলতে অনেক প্রশস্তি আছে প্রাচীনকালে, যেমন হরিসেন রচিত সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি সব থেকে উল্লেখযোগ্য। লিপিগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো সমুদ্রগুপ্তের মন্ত্রী বীরসেন রচিত এরান শিলালিপি, চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশী সভাকবি রবি কীর্তি রচিত আইহোল প্রশস্তি, এছাড়া কলিঙ্গরাজ খারবেলের হাতিগুম্ফা লিপি, নয়নিকার, ইনি সাতবাহন রানী ছিলেন নয়নিকা, নয়নিকার নানঘাট শিলালিপি, নয়নিকার নানঘাট শিলালিপি, সক্ষত্রপ
রুদ্রদামনের জুনাগড় লিপি, গৌতমীপুত্র সাতকর্ণীর নাসিক লিপি প্রভৃতি। তাহলে এখানে কিন্তু অনেকগুলো লিপির কথা বলা হলো এই প্যারাতে। প্রথমেই উল্লেখ করা হলো যে লিপিগুলি সরকারি বেসরকারি দুই প্রকারের আছে এবং সরকারি লেখা বা দুই প্রকারের হয়, একটা তাম্রপট্ট আর একটি প্রশস্তি। তা প্রশস্তির মধ্যে অনেক প্রশস্তি আছে, সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি, এরান শিলালিপি, সক্ষত্র রুদ্রদমনের জুনাগড় শিলালিপি, গৌতমীপুত্র সাতকর্ণীর নাসিক লিপি, নানঘাট শিলালিপি, একাধিক শিলালিপি রয়েছে। এগুলো কিন্তু সব প্রশস্তিমূলক, সেই সংশ্লিষ্ট রাজার যে কৃতিত্ব সেটাকে এখানে বর্ণনা করা হয়েছে। তো এই ছিল লিপি। এরপর আছে বিদেশি লিপি। বিদেশি লিপির মধ্যে বহির্ভারতে পাওয়া, ভারতের বাইরে পাওয়া গিয়েছে কিছু শিলালিপি, ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো এশিয়ার মাইনরে পাওয়া গিয়েছে বোঘাজকই শিলালিপি, ইরানের বহিস্তান লিপি, পার্সেপলিস লিপি, নক্স ই রুস্তম লিপি এগুলো প্রভৃতি। ইতিহাসের উপাদান হিসেবে এই লিপিগুলির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। লিপি থেকে সন তারিখ, বর্ণমালার আকৃতি, রাজার ধর্ম বিশ্বাস, শাসন প্রণালী, রাজ্য জয়, রাজ্য সীমা প্রভৃতি সম্পর্কে আভাস পাওয়া যায়। তাহলে এটি হচ্ছে লিপির গুরুত্ব। লিপি থেকে আমরা কি জানতে পারছি না, সন তারিখ, বর্ণমালার আকৃতি, রাজার ধর্ম বিশ্বাস, শাসন, রাজ্য জয়, একজন রাজার অনেক কিছু জানা যাচ্ছে এই লিপি থেকে। তাই ডক্টর রমেশচন্দ্র মজুমদার বলছেন তার দ্য বৈদিক এজ গ্রন্থে বলছেন যে সাহিত্যিক উপাদান যেমন কোনো কোনো ক্ষেত্রে প্রক্ষিপ্ত, অর্থাৎ যে কোনো অংশের পরিবর্তনের একটা সুযোগ থাকে, সাহিত্যিক উপাদানে বারবার কারেকশন করার জায়গা থাকে, কিন্তু পাথরের উপর কোনো ধাতুতে বা কোনো ধাতুতে খোদাই করা উক্তিতে সে ধরনের বিকৃতি করার কোনো সুযোগ থাকে না। এটাই কিন্তু লিপির হচ্ছে সর্বাধিক গুরুত্ব। তাই লিপিতে যা তথ্য পাওয়া যায় সেটা সম্পূর্ণ হচ্ছে নিট অ্যান্ড ক্লিন একটা তথ্য পাওয়া যায় এবং সেটার মধ্যে কোনো বিকৃতি থাকে না এবং সেটাকে আমরা সঠিক বলেই কিন্তু ধরে নিতে পারি। তো এই পর্যন্ত ছিল লিপি। অনেক সময় লিপি কিন্তু টিকাতেও আসতে পারে, তখন এই লিপির এই পাঠটুকুই শুধু লিখতে হবে, দেশি বিদেশি লিপিটা। এরপরে আসছি আমরা মুদ্রা। মুদ্রা মানে ইংরেজি থেকে আমরা যাকে বলি কয়েন। প্রত্নতাত্ত্বিক উপাদানের 2 নম্বর যে ভাগ আছে যেটি মুদ্রা, সেই মুদ্রার উপরে কিন্তু এটি লেখা হচ্ছে। দেখো, মুদ্রায় বলা হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে লেখের পরেই মুদ্রার স্থান। ইতিহাসে মুদ্রা চর্চার বিদ্যাকে বলা হয় মুদ্রা তত্ত্ববিদ্যা, যা ইংরেজিতে নিউমিসমেটিক্স নামে অভিহিত। মুদ্রা এক প্রকার ঐতিহাসিক দলিল। প্রাচীন ভারতের ইতিহাস রচনায় মুদ্রার বিশেষ গুরুত্ব আছে। মুদ্রা থেকে সন তারিখ, রাজার নাম পাওয়া যায়। মুদ্রার হরফ থেকে সে যুগের লিপি বা বৈদেশিক প্রভাব, মুদ্রার মান থেকে, মানে সেটা সোনার না রূপোর, সেই মান থেকে দেশের অর্থনৈতিক অবস্থার কথা জানা যায়। মুদ্রার গঠন রীতি থেকে শিল্পকলার কথা ও ধর্মবিশ্বাসের কথা জানা যায়। মুদ্রায় প্রাপ্তি স্থান থেকে রাজার রাজ্য সীমার পরিচয় পাওয়া যায় এবং ব্যবসা বাণিজ্য সংস্কৃতি সম্পর্কের কথা জানা যায়। তাহলে মুদ্রা থেকে কিন্তু আমরা অনেক কিছু জানতে পারছি, সেটা এখানে উল্লেখ করা হলো। এরপরে প্যারাতে আমরা দেখব যে প্রাচীন ভারতের মুদ্রাগুলি প্রধানত সোনা, রূপো, তামা, সীসা প্রভৃতি ধাতু দিয়ে তৈরি। ভারতে মুদ্রার ব্যবহার প্রথম কখন হয়েছিল তা আজও পর্যন্ত সঠিকভাবে নির্ধারিত হয়নি। তবে খনন কার্যের ফলে 1924 খ্রিস্টাব্দে তক্ষশিলার ভিড় মাউন্টে প্রাপ্ত ছাপযুক্ত বা অঙ্কচিহ্নিত মুদ্রা, যাকে পাঞ্চ মার্ক কয়েন বলা হয়, এগুলিকে সবচেয়ে প্রাচীন মুদ্রা বলে মনে করা হয়। এগুলি নন্দ বা মৌর্য আমলের। গ্রিক আক্রমণের পর থেকে রাজার নাম খোদাই করা মুদ্রার প্রচলন হয়। শাসকের নাম বা প্রতিমূর্তি সহ স্বর্ণমুদ্রা বাহ্লিক দেশীয় গ্রিক রাজা মিনান্দারের আমলেই প্রথম লক্ষ্য করা যায়। ভারতে প্রথম শতকে কুষাণ রাজা ভীম কোদফিসিসের আমলে প্রথম স্বর্ণমুদ্রার আবির্ভাব ঘটে। উল্লেখ্য, ডক্টর রণবীর চক্রবর্তী তার প্রাচীন ভারতের অর্থনৈতিক ইতিহাসের সন্ধানে গ্রন্থে মন্তব্য করেন, ভারতে মুদ্রা প্রচলনের প্রাচীনত্ব খ্রিস্টপূর্ব 6ষ্ঠ থেকে 5ম শতকের বলে জানা যায়। তাহলে এই প্যারাতে আমরা দেখছি যে বিভিন্ন প্রকারের মুদ্রা হয়, বিভিন্ন ধরনের ধাতুর মুদ্রা হয় এবং সেই জায়গা থেকে পাঞ্চ মার্ক কয়েন, যেটা ভিড় মাউন্টে পাওয়া গেছে তক্ষশিলায় ছাপযুক্ত, সেই মুদ্রাগুলিকেই কিন্তু ভারতের প্রাচীন মুদ্রা হিসেবে ধরা হচ্ছে, যেগুলি নন্দ এবং মৌর্য আমলের। এছাড়া মুদ্রায় অনেক রাজার মূর্তি খোদাই করা থাকে এবং যে গ্রিক রাজা ছিলেন মিনান্দার, উত্তর পশ্চিম ভারতে রাজত্ব করতেন, তার আমলেই প্রথম এই স্বর্ণ মুদ্রা আর প্রচলন দেখা যায়, যে মুদ্রায় রাজার একটা মূর্তি কিন্তু সেখানে খোদাই করা রয়েছে। এরপরে প্রপার ভারতে ভীম কোদফিসিস, কুষাণ রাজা ভীম কোদফিসিসের আমলে স্বর্ণ মুদ্রার প্রথম আবির্ভাব ঘটে। রণবীর চক্রবর্তী তার গ্রন্থে বলছেন যে ভারতে মুদ্রা প্রথম চালু হয়েছিল খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। তার আগে কিন্তু মুদ্রা ছিল না, বিনিময়ের মাধ্যমে কিন্তু ব্যবসা বাণিজ্য হতো। তাহলে এই ছিল মুদ্রা।
এরপরে আমরা যাব স্থাপত্য ভাস্কর্যের উপরে, যেটি 3 নম্বর যে পার্ট আছে প্রত্নতাত্ত্বিক উপাদানে, সেই 3 নম্বর পার্ট হচ্ছে স্থাপত্য ভাস্কর্য, আর্কিটেকচার। এখানে দেখো, স্থাপত্য ভাস্কর্য বলতে খনন কার্যের ফলে মাটির নিচে যেসব মূর্তি, মন্দির, পোড়ামাটির কাজ, মৃন্ময় পাত্র পাওয়া গেছে, প্রধানত তাদেরকে বোঝায়। মানে মাটি খুঁড়ে যা কিছু পাওয়া যাচ্ছে বা মাটির উপরেও পাওয়া যাচ্ছে, প্রাচীনকালের সমস্ত জিনিসপত্র নিয়ে হচ্ছে স্থাপত্য। স্থাপত্য মানে বড় কোনো ধরনের স্থাপনা, কোনো বড় কোনো মন্দির, মসজিদ বা কোনো রাজবাড়ি, কোনো বড় বাড়ি বা কোনো রকম মনুমেন্ট, স্মৃতিসৌধ, এগুলোকে আমরা বলবো স্থাপত্য। আর ভাস্কর্য বলবো কোনো মূর্তি, কোনো পাথরের মূর্তি, মাটির মূর্তি, এগুলোকে আমরা বলবো ভাস্কর্য। এখন প্রাচীন সৌধ, স্মৃতিস্তম্ভ এবং নগরের ধ্বংসাবশেষ থেকে বিভিন্ন যুগের সভ্যতা ও তার অগ্রগতি সম্পর্কে ধারণা করা যায়। যেমন হরপ্পা, মহেঞ্জোদারো, তক্ষশিলা, সাঁচি, সারনাথ, পাটলিপুত্র, নালন্দা, হস্তিনাপুর, আলিগড় প্রভৃতি বিভিন্ন স্থানে খনন কার্য চালিয়ে বহু প্রত্নতাত্ত্বিক নিদর্শন আবিষ্কৃত হয়েছে। এগুলি থেকে জনসাধারণের জনজীবন, ধর্মবিশ্বাস, শিল্প, স্থাপত্য সম্পর্কে বহু তথ্য পাওয়া যায়। গুপ্ত যুগের বিভিন্ন স্থাপত্য ভাস্কর্য, চিত্রকলা, যেমন খাজুরাহো, কোনারক, লিঙ্গরাজ প্রভৃতি মন্দিরের শিল্প নিদর্শন ইতিহাসের অতি মূল্যবান উপাদান। বাংলার বেড়াচাপা ও চন্দ্রকেতুগড়, বোলপুরের কাছে পাণ্ডু রাজার ঢিবিতে খনন কার্য চালিয়ে বহু নিদর্শন পাওয়া গেছে। উল্লেখ্য, প্রাচীন ভারতে ভাস্কর্য শিল্পকলা অনন্য কৃতিত্বের দাবি রাখে। মানে প্রাচীন ভারতের মানুষের যে বিভিন্ন মূর্তি তৈরি করা, যে হাতের যে কারুকার্য, সেটা কিন্তু উল্লেখের দাবি রাখে। আনন্দ কুমার স্বামী, স্টেলা ক্রামরিস, নিহার রঞ্জন রায়, সরস্বী কুমার সরস্বতী, এনারা সবাই কিন্তু শিল্পকলা বিশেষজ্ঞ। সারা পৃথিবীব্যাপী এনাদের বিখ্যাত নাম এই নামগুলি। এনারা শিল্পকলা বিশেষজ্ঞগণ। এনারা মনে করেন যে শক কুষাণ যুগের যে গান্ধার, অমরাবতী, মথুরা প্রভৃতি অঞ্চলে গড়ে ওঠা ভাস্কর্য বিশ্ব ভাস্কর্যের প্রাঙ্গণে নিজেদের স্বাতন্ত্র স্থান আদায় করে নিয়েছে। তাহলে ভারতে যে গান্ধার শিল্প গড়ে উঠেছিল, যেটা শিল্পকলার উপরে, অমরাবতী, মথুরা, সেগুলি কিন্তু সারা পৃথিবীতে একটা বিশিষ্ট স্থান অধিকার করে রয়েছে। সেগুলো এই আনন্দ কুমার স্বামী, স্টেলা ক্রামরিস, নিহার রঞ্জন রায়, সরস্বতী কুমার সরস্বতী, এনারা কিন্তু বলছেন। এরপরে আমরা লাস্ট একটি প্যারা দেখব, যে প্যারাতে বলা হচ্ছে যে ইতিহাস রচনার ক্ষেত্রে লিপি ও মুদ্রা, স্থাপত্য ভাস্কর্য, এই যে 3টি পার্ট, এগুলি ছাড়াও কিন্তু নাম মুদ্রা আছে, যেটাকে আমরা বলি অভিজ্ঞান মুদ্রা। সেটি প্রত্নতাত্ত্বিক উপাদানের আরেকটি অংশ। আধুনিক যুগে যেমন নিরাপত্তার গুরুত্বপূর্ণ বিষয় দূরবর্তী স্থানে পাঠানোর জন্য মোম দ্বারা সিল করা, কোনো, যেমন আমরা চিঠিপত্র সিল করি বা কোনো একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস সিল করা হয়, সেই সিল করার বা প্রয়োজনীয় ছাপ মারার পদ্ধতি ব্যাপকভাবে প্রচলিত। প্রাচীন ভারতেও তেমনি এই কাজে মোমের পরিবর্তে ভিজে কাদা ব্যবহার হতো এবং তার উপরে লিপি খোদিত থাকতো। কখনো কখনো তাকে পুড়িয়ে নেওয়া হতো। এগুলি অভিজ্ঞান মুদ্রা, যা থেকে ইতিহাস রচিত হয়। প্রত্নতাত্ত্বিক উপাদান যেহেতু অবিকৃত থাকে, মানে এগুলো একবার করার পরে বা লেখার পরে আর কোনোভাবে চেঞ্জ করা যায় না, তাই অবিকৃত থাকে, তাই তথ্য নির্ভুল থাকে। সাহিত্যিক উপাদানে তা থাকে না। প্রত্নতাত্ত্বিক উপাদানের শ্রেষ্ঠত্ব এখানেই। তো এই পর্যন্ত। এটা একটু শর্ট নোট আছে, 1000 ওয়ার্ডের ভিতরেই আছে। তোমরা এটা ভালো করে হুবহু মুখস্থ করার চেষ্টা করবে, তাহলে এই পুরোটাই যদি লিখে আসতে পারো, এটা কিন্তু ভালো নাম্বার ক্যারি করবে। এখানে অনেক সোর্স আছে, অনেক ঐতিহাসিকের নাম আছে, এগুলো আন্ডারলাইন করবে, মূল জায়গাগুলো ভালো করে আন্ডারলাইন করবে। আর এই প্রশ্নটি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমরা এই প্রশ্নটির উত্তর ভালো করে মুখস্থ করবে এবং ভালো করে বুঝে ধাপে ধাপে প্যারা করে এটিকে কিন্তু কভার করতে হবে। বাকি যে আমি যে সাজেশান তোমাদেরকে দিয়েছি, যে ফার্স্ট পেপারের সাজেশান, বা এমনিতেই তোমাদের কাছে সাজেশান আছে, তোমরা জানো কোন প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট, তাই সেই বাকি প্রশ্নগুলো নিয়ে আমি একের পর এক কিন্তু এরকম অনলাইন ভিডিও ক্লাস নেব এবং এরকমভাবে আলোচনা করে তোমাদের এই উত্তরপত্রটি আমি দেবো। আজকের এই প্রশ্নের উত্তরটি আমি পিডিএফ করে এখানে চ্যানেলের ডেসক্রিপশন বক্সে যে টেলিগ্রাম লিঙ্ক আছে, সেই টেলিগ্রাম চ্যানেলে আমি এই নোটসটি পিডিএফ আকারে দিয়ে দেবো। তোমরা সেখান থেকে পারলে নোটটিকে কিন্তু ডাউনলোড করে নিতে পারো। আর এরপরে আবার নেক্সট খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তোমাদের সাজেশনের আর অন্য কোনো ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে ভিডিও ক্লাসে। ততক্ষণে তোমরা ভালো থাকবে আর পড়াশোনা করবে, আর পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের কাছে লাইক ও শেয়ার করবে।